বন্ধুরা, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে 1 কোটি টাকা ইনকাম করতে আপনার কত সময় লাগবে, তাহলে আপনাদের মধ্যে কিছু লোক বলবে কয়েক মাস সময় লাগবে, কেউ কেউ বলবে 5 থেকে 7 বছরের মধ্যে হয়ে যাবে, আবার কেউ কেউ বলবে সারা জীবনও লাগতে পারে। সবার কাছ থেকে এর আলাদা আলাদা উত্তর পাওয়া যাবে। কিন্তু যদি আপনার ইনকাম 25,000 টাকার বেশি হয়, যেটা ইন্ডিয়ার টপ 10% লোকেদের ইনকাম, তাহলে আপনার 1 কোটি টাকা ইনকাম করতে 33 বছর সময় লাগবে। আর সাথে কোনো খরচা ধরছি না, শুধু ইনকাম ধরছি। যদি খরচা ধরা হয়, যেমন খাবার খরচ, রেন্ট, ইলেকট্রিক বিল ইত্যাদি, তাহলে 1 কোটি টাকা জমাতে মিনিমাম 50 বছর সময় লাগবে। অর্থাৎ যদি আপনি আপনার কর্মজীবন 20 বছর বয়সে শুরু করেন, তাহলে 1 কোটি টাকা জমাতে আপনার 70+ বয়স হয়ে যাবে। তো তখন আপনি এই 1 কোটি টাকা নিয়েই বা কি করবেন? বৃদ্ধ বয়সে এই 1 কোটি টাকা আপনার কোনো কাজেই আসবে না। তাই আজকের এই ভিডিওতে রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি থেকে 6টি এমন লেসন শেয়ার করব, যেগুলিকে ইউজ করে আপনি অল্প বয়সে একজন কোটিপতি হতে পারবেন বা ধনী হয়ে উঠতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। রিচ ড্যাড পুয়ার ড্যাড। অর্থাৎ রবার্ট টি কিওসাকির দুজন বাবা ছিলেন, একজন ধনী বাবা আর একজন গরিব বাবা। গরিব বাবা অর্থাৎ রবার্টের নিজের বাবা, যিনি খুব উচ্চ শিক্ষিত ছিলেন, এমনকি তার পিএইচডি ডিগ্রিও ছিল। তিনি পেশায় একজন প্রফেসর ছিলেন। কিন্তু ধনী বাবা অর্থাৎ রবার্টের বন্ধু মাইকের বাবা, যিনি মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। একসময় তিনি হাওয়াইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। তিনি মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার, দান এবং চার্চের জন্য রেখে গেছেন। কিন্তু অন্যদিকে গরিব বাবা তার শেষ সময়ে শুধু দেনাই রেখে গেছেন। রবার্ট তার গরিব বাবাকে এই বিশ্বের সব বাবাদের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ গরিব বাবা বিশ্বাস করতেন যে আমাদের সবাইকে স্কুলে ভালো করে পড়াশোনা করে বড় হয়ে একটা স্টেবল জব করা উচিত। কিন্তু ধনী বাবা বিশ্বাস করতেন যে স্কুলের শিক্ষা আমাদের রিয়েল লাইফে কোনো কাজেই আসে না। তাই আমাদের সবাইকে ফাইন্যান্সিয়াল এডুকেশনের ওপর ফোকাস করা উচিত। ক্যাশ ফ্লো কি, ব্যালেন্স শিট কি, ট্যাক্স কি, এইসব জিনিসগুলিকে জানা উচিত। রবার্টের দুই বাবা শিক্ষায় বিশ্বাসী ছিলেন, কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দুজনেরই দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা ছিল। গরিব বাবা বলতেন অর্থের প্রতি ভালোবাসা সমস্ত সমস্যার মূল কারণ, কিন্তু অন্যদিকে ধনী বাবা বলতেন অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত সমস্যার কারণ। গরিব বাবা বলতেন আই কান্ট অ্যাফোর্ড ইট, অর্থাৎ আমার এটা করার সামর্থ্য নেই। কিন্তু অন্যদিকে ধনী বাবা বলতেন হাউ ক্যান আই অ্যাফোর্ড ইট, অর্থাৎ কিভাবে আমার এটা করার সামর্থ্য হবে। ধনী বাবা রবার্টকে বলতেন আমার এটা করার সামর্থ্য নেই, এটা নিজে নিজেই বলতে থাকলে তোমার মাইন্ড কাজ করা বন্ধ করে দেবে, যার ফলে তোমার মাইন্ড আরো দুর্বল হয়ে পড়বে। কিন্তু সেই জায়গায় যদি তুমি নিজেকে এই প্রশ্নটা করো যে আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে, তাহলে তুমি তোমার মাইন্ডকে কাজ করার আদেশ দিচ্ছ। তাই তোমার মাইন্ড কাজ করতে শুরু করবে আর রাস্তাও বের করে দেবে। ফলে দিনের পর দিন আরো শক্তিশালী হয়ে উঠবে। কারণ আমাদের মাইন্ড আমাদের মাসেলের মতো, এটাকে যত বেশি কাজ করানো হবে দিনের পর দিন এটা ততই শক্তিশালী হয়ে উঠবে। আর যত বেশি শক্তিশালী হবে তত বেশি ইনকাম করতে পারবে। ধনী বাবা বিশ্বাস করতেন যে এটা করার ক্ষমতা নেই, এটা বলার অভ্যাসটা মানসিক আলস্যের লক্ষণ, আর অলসতা স্বাস্থ্য ও ধনসম্পত্তি দুটোকেই ক্ষতি করে। গরিব বাবা বলতেন আমি কখনো ধনী হব না, আর তার ভবিষ্যৎবাণী সত্যিও হয়েছিল। কিন্তু অপরদিকে ধনী বাবা সবসময় নিজেকে ধনী বলে মনে করতেন। যখন তিনি দেউলিয়া হয়ে পড়েছিলেন, তখনও তিনি নিজের সপক্ষে বলতেন গরিব হওয়া আর দেউলিয়া হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। দেউলিয়া হওয়া সমসাময়িক ব্যাপার, আর গরিব হওয়া চিরস্থায়ী ব্যাপার। গরিব বাবা বলতেন টাকা পয়সার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু সেই জায়গায় ধনী বাবা সবসময় বলতেন টাকা পয়সাই ক্ষমতা। অথরের দুই বাবার অর্থের প্রতি এই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির জন্য অথরের কাছে চয়েস ছিল। অথর সবসময় ধনী বাবার উপদেশ মানতেন। ধনী বাবা অথরকে ধনী হওয়ার 6টি লেসন বলে গিয়েছেন, যেগুলিকে ব্যবহার করে অথর রবার্ট টি কিওসাকি ধনী হয়ে উঠেছেন। আর আগামী দিনে এগুলিকে ব্যবহার করলে আমরাও ধনী হয়ে উঠতে পারবো। তাই চলুন এই লেসনগুলিকে এক এক করে দেখে নেওয়া যাক। সো লেসন নাম্বার 1, রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। মাত্র 9 বছর বয়সে রবার্ট কিওসাকি ও তার বন্ধু মাইক প্রতি শনিবার ধনী বাবার দোকানে 10 সেন্ট পার ঘন্টা দরে জিনিসপত্র পরিষ্কার করার কাজ করত। ঘন্টায় 10 সেন্ট অর্থাৎ 7 থেকে 8 টাকা, যেটা সেই সময় খুব কম ছিল।
তাই তারা বিরক্ত হয়ে দুজনেই ধনী বাবার কাছে যায় আর বলে, আমাদের পার আওয়ার রেট বাড়াও, না হলে আমরা কাজ ছেড়ে দেব। এই কথাটা শোনার পর ধনী বাবা বলে, তোমাদের কথাগুলো আমার পুরানো কর্মচারীদের মতো লাগছে, যারা নিজে অল্প টাকার জন্য সারা জীবন অন্যের হয়ে কাজ করে আর সমস্যায় পড়লে মালিককে দোষ দেয়। তারা ভাবে আরো বেশি টাকা আসলে হয়তো তাদের সমস্যা মিটে যাবে, তাই তারা আরো বেশি করে কাজ করে। তখন তো সমসাময়িকভাবে সমস্যা মিটে যায়, কিন্তু আবার সমস্যায় পড়ে। এই সাইকেলটা তাদের লাইফে চলতেই থাকে। এটাকেই র্যাট রেস বলা হয়। তোমাদেরকে অল্প দামে কাজ করাচ্ছিলাম র্যাট রেস কি সেটাকে বোঝানোর জন্য। তো তোমাদেরকে এই র্যাট রেস থেকে বের হতে হবে। গরিব বা মধ্যবিত্ত লোকেরা সবসময় টাকা, ভয় আর লোভের জন্য এই র্যাট রেসে ফেঁসে যায়, কিন্তু ধনীরা জানে অর্থ একটা অলৌকিক বস্তু, তাই তারা অর্থের জন্য কাজ করে না, অর্থকে দিয়ে কাজ করায়। ধনীরা কোনো অপরচুনিটিকে তাড়াতাড়ি দেখতে পায় আর তখনই সেটার জন্য কাজ করা শুরু করে দেয়, যার ফলে তারা সেখান থেকে অনেক টাকা ইনকাম করে। কিন্তু বাকিরা এটা করতে পারে না, কারণ তারা সিকিউর লাইফের পিছনে দৌড়ায়। অথরের মত অনুযায়ী আপনি যেমন লাইফের স্বপ্ন দেখবেন ঠিক তেমনই লাইফ পাবেন। অথর অর্থকে দিয়ে কাজ করানো বলতে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে বলেছেন, আপনি কাজ না করলেও যে সিস্টেমটা আপনার জন্য কাজ করে আপনাকে ইনকাম করিয়ে দেবে। এটাকে ডিটেলসে 2 নম্বর লেসনে জানবো। তো লেসন নাম্বার 2, হোয়াই টিচ ফাইন্যান্সিয়াল লিটারেসি। আর্থিক শিক্ষার প্রয়োজন কেন? 1923 সালে শিকাগোর এজ ওয়াটার ব্রিজ হোটেলে 9টি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একটা মিটিং হয়, যারা নিজেরা নিজেদের ফিল্ডে শীর্ষস্থানে ছিল। তারপর 25 বছর ধরে একটা এজেন্সি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ট্র্যাক করে আর জানতে পারে যে এই 25 বছরে তাদের 9 জনেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ কাঙাল হয়ে গিয়েছিল, কেউ সুইসাইড করে নিয়েছিল, আবার কেউ জেলে ছিল। সেই সময়কার সবথেকে বড় স্টিল কোম্পানির প্রেসিডেন্ট চার্লস সোয়াব কাঙাল হয়ে গিয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় ইউটিলিটার কোম্পানির প্রেসিডেন্ট স্যামুয়েল ইনসাল টাকা কড়িবিহীন অবস্থায় বিদেশে সুইসাইড করে মারা গিয়েছিলেন। সেই সময়কার সবচেয়ে বড় ট্রেডার জেসি লিভারমোরও সুইসাইড করেছিল। এই এক্সাম্পলটা থেকে বোঝা গেল যে আর্থিক শিক্ষা না থাকলে কোটিপতিও একদিন রোড়পতি হতে পারে। তাই আমাদেরকে নিজের আর্থিক শিক্ষার দিকে ধ্যান দিতে হবে। আর এই আর্থিক শিক্ষার প্রথম ধাপ হলো অ্যাকাউন্টিং, যেটা পৃথিবীর সবচেয়ে বোরিং অ্যান্ড কনফিউজিং সাবজেক্ট। যদি আপনি একটা বিল্ডিং করতে চান তাহলে বিল্ডিং এর ভিত গভীর এবং মজবুত হতে হবে। ঠিক তেমনি যদি আপনার ফাইন্যান্সিয়াল ভিত মজবুত না হয় তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ আপনি কত টাকা ইনকাম করছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা অর্থ এবং কতগুলো প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে পারছেন সেটাই ইম্পর্টেন্ট। তাই রবার্টের ধনী বাবা অ্যাকাউন্টিংকে একদম সহজ সরল করে শিখিয়েছেন। এই অ্যাকাউন্টিং এর একমাত্র নিয়ম হলো অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য বুঝতে শেখা এবং অ্যাসেটস কেনা। যেসব জিনিসগুলি থেকে আমাদের পকেটে টাকা আসে সেই সব জিনিসগুলিকে অ্যাসেটস বলে, আর যেসব জিনিসগুলির পিছনে খরচা হয় সেই সব জিনিসগুলিকে লাইবিলিটিস বলা হয়। তো চলুন এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে দেখে নেওয়া যাক। ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে বুঝতে হলে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটকে বুঝতে হবে। ইনকাম স্টেটমেন্টে 2টি কলম থাকে, ফার্স্ট ইনকাম অর্থাৎ আয়, সেকেন্ড এক্সপেন্স অর্থাৎ খরচা, এবং ব্যালেন্স শিটে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস থাকে। যখন আপনি অ্যাসেটস কেনেন তখন সেখান থেকে আপনার ইনকাম আসে, সেটা এই অ্যারো থেকে বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি লাইবিলিটিস কেনেন তখন সেই লাইবিলিটিস এর পিছনে আপনাকে খরচা করতে হয়, অর্থাৎ লাইবিলিটিস থেকে অ্যারো এক্সপেন্সে যায়। গরিব লোকেদের ক্যাশ ফ্লো প্যাটার্ন, এরা চাকরি থেকে যে টাকা ইনকাম করে তা সবই এদের প্রয়োজনগুলির পিছনে খরচা হয়ে যায়, অর্থাৎ ট্যাক্স, রেন্ট, ফুড, ক্লোথস, ট্রান্সপোর্টেশন ও আরো অন্যান্য খরচাগুলির পিছনে খরচা হয়ে যায়। অর্থাৎ গরিব লোকেদের ইনকাম আর খরচা প্রায় একই হয়। মধ্যবিত্ত শ্রেণীর ক্যাশ ফ্লো প্যাটার্ন, এদের কাছে একটা ভালো চাকরি থাকে যেখান থেকে এরা ভালো টাকা ইনকাম করে। সেই ইনকাম থেকে প্রথমে এরা এদের প্রয়োজনগুলিকে পূরণ করে, তারপর বাদবাকি বেঁচে থাকা টাকাগুলো দিয়ে এরা লাইবিলিটিস কেনে, যেমন মর্টগেজ লোন, কার লোন, ক্রেডিট কার্ড লোন ইত্যাদি। অর্থাৎ ইনকাম আসলেই লাইবিলিটিস এর পিছনে খরচা হয়ে যায়। তাই মধ্যবিত্ত লোকেরা সারা জীবন র্যাট রেসে ফেঁসে থাকে। ধনী লোকেদের ক্যাশ ফ্লো প্যাটার্ন, এদের বেশিরভাগ ইনকাম অ্যাসেটস থেকেই আসে, আর যে টাকা এরা ইনকাম করে তা বিভিন্ন অ্যাসেটসে ইনভেস্ট করে,
যেমন স্টক, বন্ড, রিয়েল এস্টেট ইত্যাদি। তাই অথর বলেন যে যদি আপনি ধনী হতে চান তাহলে অ্যাসেটসে ইনভেস্ট করুন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ধনী লোকেরা সবসময় অ্যাসেটস কিনে থাকে, গরিব লোকেদের খরচা তাদের ইনকামের থেকে বেশি হয়, আর মধ্যবিত্ত লোকেরা লাইবিলিটিসকে অ্যাসেটস ভেবে কিনে থাকে। অথর এই বইটাতে রিয়েল এস্টেট অ্যান্ড স্টকের ওপর ফোকাস করতে বলেছেন। রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন পড়বে, কিন্তু মাত্র 100 টাকা থেকে আপনি চাইলেই স্টকে ইনভেস্ট করতে পারেন। তাই স্টকে ইনভেস্ট করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, যেটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে গিয়ে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি নিজের জন্য কম দামে অ্যাসেটস কিনে নিজের ধনী হওয়ার জার্নি শুরু করতে পারেন। লেসন নাম্বার 3, মাইন্ড ইওর ওন বিজনেস। নিজের কাজে মন দিন। এখানে রবার্ট নিজের কাজে মন দিন বলতে বুঝিয়েছেন আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের সাথে সাথে বিভিন্ন অ্যাসেটসের মালিক হওয়ার কথা। যেমন এমন কোনো বিজনেসের মালিক হতে বলেছেন যে বিজনেসটা উইথাউট এফর্ট অটোমেটিক মানি জেনারেট করে, বা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড বা মানি জেনারেটিং রিয়েল এস্টেট যেখান থেকে রেন্ট পাওয়া যায়, বা ইন্টেলেকচুয়াল অ্যাসেট যেখান থেকে রয়্যালিটি পাওয়া যায়, বা যে কোনো জিনিস যার মূল্য আছে যেগুলি থেকে কন্টিনিউয়াসলি ইনকাম হয় বা যার দাম বাড়ে, সেই সব জিনিসগুলির মালিক হতে বলেছেন। অথর এটাকে বোঝানোর জন্য ম্যাকডোনাল্ডের এক্সাম্পল দিয়েছেন। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ম্যাকডোনাল্ড কি বিজনেস করে, তো আপনার মতোই আমাদের সবারই উত্তর হবে যে ম্যাকডোনাল্ড ফাস্ট ফুডের বিজনেস করে, অর্থাৎ বার্গার ও অন্যান্য ফাস্ট ফুড বিক্রি করে। কিন্তু ম্যাকডোনাল্ডের ওনার রে ক্রুক বলেন, আমি ফাস্ট ফুডের বিজনেস করি না, আমার মূল বিজনেস হলো রিয়েল এস্টেটের। কারণ আমার বিজনেস প্ল্যানের প্রাথমিক উদ্দেশ্য ছিল ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা। তাই ম্যাকডোনাল্ড কোনো দেশের বা কোনো শহরের বেস্ট জায়গায় প্রপার্টি কিনে সেটাকে ফ্র্যাঞ্চাইজি মডেলে ভাড়ায় দিয়ে সেখান থেকে ভাড়া আর ফ্র্যাঞ্চাইজি ফিস দুটোই কালেক্ট করে। এইভাবে ম্যাকডোনাল্ড আজ আমেরিকা ও পৃথিবীর অন্যান্য দেশে সবচেয়ে দামি চৌরাস্তা এবং রাস্তার কানাগুলোর মালিক হয়ে উঠেছে। তাই রবার্ট আমাদের সবাইকে রিয়েল অ্যাসেট ওন করতে বলেন। রিয়েল অ্যাসেট বলতে এখানে রবার্ট মেনলি স্টক আর রিয়েল এস্টেটের ওপর ফোকাস করেছেন। লেসন নাম্বার 4, দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য পাওয়ার অফ কর্পোরেশন। একটা সাধারণ লোক যে চাকরি করে সে প্রথমে ট্যাক্স দেয়, তারপর বাদবাকি স্যালারি হাতে পায়, যা দিয়ে সে নিজের খরচা চালায়। কিন্তু ধনীরা কর্পোরেশনের সাহায্যে প্রথমে ইনকাম করে, তারপর খরচা করে, তারপর বেঁচে থাকা টাকাগুলোর ওপরে ট্যাক্স দেয়। ট্যাক্স হচ্ছে সবচেয়ে বড় খরচা যা ধনীরা নিজের ফাইন্যান্সিয়াল আইকিউ এর জন্য বাঁচাতে সক্ষম হয়। কারণ ধনীদের রিয়েল ওয়েলথ স্টক, রিয়েল এস্টেট ও অন্যান্য অ্যাসেটস রূপে সুরক্ষিত থাকে, যা তারা একমাত্র বিক্রি করলে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। কিন্তু ধনীরা তাদের অ্যাসেটসগুলিকে বিক্রি করে না, কারণ তাদের অ্যাসেটসগুলি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে আর সেখান থেকে পাওয়া রেগুলার ইনকামও বৃদ্ধি পেতে থাকে। যেমন রিয়েল এস্টেট থেকে রেন্ট, স্টক থেকে ডিভিডেন্ড, বন্ড থেকে ইন্টারেস্ট ইত্যাদি। তাই ধনীরা সাধারণ লোকেদের থেকে ইনকাম তো বেশি করে, কিন্তু সাধারণ লোকেদের তুলনায় ট্যাক্স অনেক কম দেয়। লেসন নাম্বার 5, দ্য রিচ ইনভেন্ট মানি। এখানে অথর সেলফ ডাউট নিয়ে কথা বলেছেন। সেলফ ডাউট অর্থাৎ আত্মবিশ্বাস, যেটা ধনী ও গরিবদের মধ্যে একদমই আলাদা হয়। যেখানে ধনীরা নিজের ওপর বিশ্বাস করে ক্যালকুলেটেড রিস্ক নেয় আর সেখান থেকে অনেক টাকা ইনকাম করে, অর্থাৎ দে ইনভেন্ট মানি। কিন্তু সেই জায়গায় গরিবরা আত্মবিশ্বাসের অভাবের জন্য রিস্ক নিতে ভয় পায়, তাই তারা সারা জীবন পিছনে পড়ে থাকে। আর রিস্ককে কমানোর একমাত্র উপায় হলো নলেজ। যদি ঠিকঠাকভাবে আপনি আপনার নলেজে ইনভেস্ট করেন, তাহলে সেই নলেজকে ব্যবহার করে মুহূর্তকালের মধ্যেই আপনি ধনী হয়ে উঠতে পারবেন। তাই প্রথমে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আপনি ধনী হতে পারবেন। তারপর ধনী হওয়ার জন্য যে নলেজগুলো লাগে সেই নলেজে ইনভেস্ট করতে হবে। লেসন নাম্বার 6, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। অর্থাৎ শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। এখানে অথর সেই সব স্কিলগুলি শেখার জন্য কাজ করতে বলেছে যেসব স্কিলগুলি আপনাকে ধনী করে তুলতে পারে, যেমন কমিউনিকেশন স্কিলস, সেলিং স্কিল ইত্যাদি। এই লেসনটাকে ভালোভাবে বোঝার জন্য অথর একটা এক্সাম্পল দিয়েছেন। একটা ইয়াং মহিলা যে ভালো লিখতো, সে অথরের সঙ্গে বলে, আমার লেখা তো ভালো কিন্তু লোকেদের কাছে পৌঁছাচ্ছে না, এর জন্য আমি কি করতে পারি? তো অথর এর উত্তরে বলেন, আমার বন্ধুর স্কুল থেকে সেলিং স্কিলের কোর্স করতে পারেন,
বা কিভাবে মার্কেটিং করতে হয় সেটা শিখতে পারেন। এই কথাটা শুনে মহিলাটি রেগে গিয়ে বলেন, আমার ইংরেজি সাহিত্যের মাস্টার ডিগ্রি আছে, আমি কিনা সেলিং স্কিল শিখবো? না, আমি শিখতে পারবো না। তো এর উত্তরে অথর বইয়ের কভার দেখায় যে রবার্ট কিওসাকি বেস্ট সেলিং অথর, বেস্ট অথর না। আপনি যদি সত্যিই লিখে ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে সেলিং স্কিল শিখতেই হবে। এটা শুনে মহিলাটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এমন অনেক উচ্চশিক্ষিত লোক আছে যারা নিজের কথাকে সিম্পল ভাবে বোঝাতে পারে না, কিন্তু তাদের অনেক নলেজ আছে, তাই তাদেরকে কমিউনিকেশন স্কিল শেখা উচিত। কিন্তু এমন অনেক লোক আছে যারা কমপ্লেক্স জিনিসকেও একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দেয়। অথর এই 6টি লেসনকে 6টি চ্যাপ্টারতে বলেছেন। তো চ্যাপ্টার নাম্বার 7, ওভারকামিং অবস্টিকলস। এই চ্যাপ্টারতে অথর 5টি পার্সোনালিটি ট্রেটসের কথা বলেছেন, যেগুলো আমাদেরকে ধনী হতে দেয় না। ফার্স্ট, ফেয়ার অর্থাৎ ভয়। সেকেন্ড, সিনিসিজম অর্থাৎ বিশ্ব নিন্দা করার ভয়। থার্ড, লেজিনেস অর্থাৎ আলস্য। ফোর্থ, ব্যাড হ্যাবিট অর্থাৎ খারাপ অভ্যাস। ফিফথ, অ্যারোগেন্স। আজ থেকে আপনাকে এই 5টা জিনিসের ওপরই কাজ করতে হবে। আপনার অর্থ হারানোর ভয়কে দূর করার জন্য আপনাকে রিস্ক নিতে হবে, লোকেদেরকে বিশ্বাস করতে হবে, অলসতাকে দূর করতে হবে, নিজের খারাপ অভ্যাসকে ত্যাগ করতে হবে, আর ভুল করেও নিজের মধ্যে অহংকার আনা যাবে না। চ্যাপ্টার নাম্বার 8, গেটিং স্টার্টেড। এই চ্যাপ্টারতে অথর শুরু করতে বলেছেন, কিন্তু শুরু করার আগে শুরু করার জন্য একটা স্ট্রং রিজন খুঁজতে বলেছেন। অর্থাৎ আপনি কেন ধনী হতে চান সেটাকে জানতে বলেছেন। আমার মতে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয়ে থাকে তাহলে ওই খারাপ অবস্থাকে অ্যাজ এ মোটিভেশন নিন আর কাজ করা শুরু করে দিন। কারণ যদি আপনি আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অ্যাজ এ মোটিভেশন নেন তাহলে আপনি আনস্টপেবল হয়ে যাবেন। তো এই কথাগুলো আমি রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি থেকে বলেছি। এই বিষয়ে যদি ডিটেলসে জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনে পড়তে পারেন। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।